প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বনশ্রী ন্যাশনাল কর্তৃক আয়োজিত কোম স্কুল কার্যক্রমে। আজ আমি আপনাদের সাথে আছি রিফাত জাহান, হিসাব বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক। আজকে আমি দশম শ্রেণীর একাদশ অধ্যায়ের ক্লাস নাম্বার 8 এই ক্লাসটি নিয়ে নেব। দশম শ্রেণী তোমাদের পাঠ্য বই দেখবে উৎপাদন ব্যয় নির্ণয়ের 190 পৃষ্ঠায় একটা উদাহরণের অঙ্ক আছে। সেই অঙ্কটার আজকে আমি পার্ট 1 ক্লাসটি নেব, অর্থাৎ আজকে আমি প্রথম ভাগটি নেব, পরবর্তীতে পরের ভাগটা নেওয়া হবে। এখন আমরা একটু প্রশ্নটা দেখি কি। সীমান্ত ফুড প্রোডাকশনের 30/6/2017 তারিখে পর্যন্ত অর্ধ বছরের একটি উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করা হয়েছে। উৎপাদন ব্যয় বিবরণীতে কিছু প্রোডাক্টের নাম থাকে, কিছু কাজ থাকে, সেগুলো কি দেখো। মজুদ পণ্য, মজুদ পণ্যটা আছে কত? প্রারম্ভিক আছে 6,400 টাকা, সমাপনী আছে 7,600 টাকা। প্রারম্ভিক আর সমাপনী মানে প্রারম্ভিক হচ্ছে শুরু আর সমাপনী হচ্ছে যেটা থেকে গেল। আমাদের এমনও হতে পারে যে যেটুকু কাঁচামাল নিয়ে এসেছেন, ধরো দোকানে ততটুকু কাঁচামালের ব্যবহার হলো না, ধরো তোমার 10 কেজি ব্যবহার হলো আর 5 কেজি ব্যবহার হলো। এই যে 5 কেজি ব্যবহার হলো না, সেটা হচ্ছে সমাপনী কাঁচামাল। তারপরে আসো চলতি কার্যের অর্ধ সম্পূর্ণ পণ্য। চলতি কার্যের আয়টা নাম হচ্ছে অর্ধ সম্পূর্ণ পণ্য, যেটা প্রারম্ভিক আছে 12,300, সমাপনী আছে 15,000। উৎপাদিত পণ্য বা ফিনিশ গুডস যেটা বলা হয় সেটা আছে 10,500 আর সমাপনী আছে 8,700। প্যাকিং সামগ্রী 1,000 আর 800 আছে। ক্রয় করেছে সে কি? কাঁচা মাল কিনেছে 63,000, প্যাকিং মালপত্র সে কিনেছে 3,000, অন্তর্মুখী বহন খরচ 1,000, প্রত্যক্ষ শ্রমিকের মজুরি 34,300, কারখানা খরচ আছে 8,600, যন্ত্রপাতি অফিসে আছে 4,400, অফিসের খরচ আছে 2,500, বিতরণ খরচ আছে 2,000, বিক্রয় খরচ 3,200, বিক্রয় ব্যবস্থাপক ও বিক্রয় কর্মীর বেতন দেওয়া আছে 5,000, কারখানা দালান মেরামত আছে 2,200, ব্যবস্থাপক ও পরিচালক সম্মানী আছে 1,500 আর বিক্রয় আছে 1,79,000। এই হচ্ছে আমার পুরো প্রশ্নটি। এই প্রশ্নটি তোমাদের পাঠ্য বই 190 পৃষ্ঠায় কিন্তু আছে। এখন এখান থেকে আমরা উৎপাদন ব্যয় বিবরণী আজকে প্রস্তুত করব। উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করতে হলে আমরা জানি প্রথমে একটা প্রোডাক্টের মুখ্য ব্যয় নির্ণয় করতে হয়। এখন মুখ্য ব্যয় কিভাবে নির্ণয় হয় আমরা কিন্তু আগেও জেনেছিলাম। প্রত্যক্ষ শ্রম, প্রত্যক্ষ মজুরি ও প্রত্যক্ষ অন্যান্য খরচের সমষ্টি হচ্ছে মুখ্য ব্যয়। সেই মুখ্য ব্যয়ের সাথে যদি তুমি কারখানা পরিব্যয় যোগ করো তাহলে সেটা উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয়ের সাথে চলতি কাজের প্রারম্ভিকটা যোগ করতে হয় এবং সমাপনটা যোগ করতে হয়, তাহলে আসে আমার উৎপাদিত পণ্য ব্যয়। আসলে আমরা অঙ্ক করতে করতেই শিখব। এখন আমার মুখ্য ব্যয়, প্রথমে আমার দেখো আমি উপরে হেডিং লিখেছি সীমান্ত ফুড প্রোডাক্ট উৎপাদিত পণ্যের ব্যয় বিবরণী। আমাদের যে সালটা দেওয়া আছে সেটা লিখেছি, বিবরণ লিখেছি। এখন মুখ্য ব্যয় নির্ণয় করতে গেলে আমি আগেই বলেছিলাম আমার কি প্রত্যক্ষ কাঁচামাল লাগবে। এখন এই অঙ্কে খেয়াল করো আমার কাঁচামাল কতটুকু খরচ হয়েছে এটা কিন্তু বলা নাই। বলা আছে তার প্রারম্ভিক কাঁচামাল ছিল 6,400 টাকা, সমাপনী আছে এত, আবার কিনেছিল সে 63,000 টাকা। এখন তোমাকে যদি বলা হয় ব্যবহার উপযোগী কাঁচামাল কত, এত ডিটেলসে যদি আমরা না চিনে একটু সহজ ভাষায় চিন্তা করি, ধরো তোমার বাসায় পোলাও চাল আছে, ধরো তোমার ড্রামে যেটা আছে ধরো 10 কেজি আছে। কত পোলাও চাল আমি বললাম? তাহলে ড্রামে আছে 10 কেজি, তাহলে এটা আমাকে প্রারম্ভিক কাঁচামাল ধরতে পারি। মানে পোলাও চাল আনার জন্য তোমার কাঁচামাল কি লাগে? চাল। তাহলে প্রারম্ভিক কাঁচামাল না লিখে যদি আমি চাল লিখি সেটাও হয় প্রারম্ভিক চাল। কত আছে তোমার ড্রামে? 10 কেজি। ঠিক আছে। এখন তুমি চিন্তা করলো যে তোমার পোলাও রান্না করতে আরো বেশি লাগবে, এখন তুমি কিনে নিয়ে আসছো, হয়তো ক্রয় বাজার থেকে আরো কিনে নিয়ে এসেছো, ক্রয় করেছো কত তুমি? 20 কেজি। তাহলে তোমার গ্রামে, তাহলে তোমার এখন বাসা কত কেজি চাল আছে? 30 কেজি। তাহলে তুমি চাইলে কি সেই 30 কেজি চালের পোলাও রান্না করতে পারো? তাহলে তুমি ব্যবহার করতে পারবে ব্যবহৃত চাল। চাইলে তুমি ব্যবহার উপযোগী, ব্যবহার উপযোগী চাল চাইলে তুমি কিন্তু 30 কেজি চালই পোলাও রান্না করতে পারো। পারো তো? এখন ধরো তুমি চালটা যে পোলাও রান্না করছো তুমি মেপে রান্না করো। এখন তোমার ড্রামে হয়তো দেখা গেল 15 কেজি চাল অবশিষ্ট থাকলো। এখন তোমাকে প্রশ্ন করতে পারে তুমি কতটুকু চাল রান্না করছো, তাহলে তোমার অবশিষ্ট কত আছে সেটা হচ্ছে সমাপনী। তাহলে আমি সমাপনী চাল বলতে পারি। ধরো আমার সমাপনী ড্রামে চাল থাকে 15 কেজি, তাহলে আমি রান্না করেছি কত কেজি? এই 30 থেকে তুমি 15 বাদ দিই, তাহলে 15 কেজি। তাহলে এখানে আমি কি ব্যবহৃত চাল হচ্ছে 15 কেজি। অর্থাৎ কি দাঁড়াচ্ছে, তোমার বাসায় প্রথমে যে চাল ছিল সেটার সাথে তুমি যা কিনে এসেছো সেটা যদি যোগ করো তাহলে সেটা হবে ব্যবহার উপযোগী চাল, মানে ব্যবহৃত কাঁচামাল আমরা বলতে পারি ব্যবসায় ভাষায়। মানে তুমি চাইলে একটু ব্যবহার করতে পারবে।
আর তোমার গ্রামে যদি কিছু চাল থেকে যায় সেটা হচ্ছে অবশিষ্ট চাল, সেটাকে আমরা বলতে পারি সমাপনী চাল। সেটা যদি ব্যবহার উপযোগী চাল থেকে সমাপনী চালটা বাড়লো, কতটুকু তুমি রান্না করেছো তুমি কিন্তু পেয়ে গেলে 15 কেজি। ঠিক এইভাবেই আমাদের এই কাজটা করতে হবে। এটা আমরা দেখো এখন মজুদ পণ্য আচ্ছা আমার কাঁচামাল আছে কত 4,000 6,400 প্রারম্ভিক। তাহলে আমার প্রথমে আমি লিখবো প্রারম্ভিক কাঁচামাল। এখানে কাঁচামাল বলা আছে, এখানে আমি কাঁচামাল লিখলাম, প্রোডাক্টের নাম নাই। কাঁচামাল আছে কত 6,400, আমি সেকেন্ড কলামে লিখবো 6,400। এরপর তুমি চাল কিনেছো বা কাঁচামাল কিনেছো, এখন আমি লিখলাম কাঁচামাল কত কিনেছো 63,000 টাকা। তাহলে আমি লিখবো যোগ কাঁচামাল ক্রয় তোমার 63,000। এখন খেয়াল করো তোমার কোনো ক্রয় পরিবহন আছে অঙ্কে? হ্যাঁ আছে। দেখো অন্তর্মুখী বহন খরচ, আমরা আগেও জানি যে অন্তর্মুখী বহন খরচ মানে হচ্ছে ক্রয় পরিবহন, মানে তোমার এই মালটা কিনতে বহন খরচটা লেগেছে এত টাকা, আর আমরা জানি ক্রয়ের সাথে বহন খরচটা যোগ করতে পারি, এটা আমার প্রত্যক্ষ খরচ। ঠিক আছে 1,000 টাকা, তাহলে যোগ করে আসছে আমার কত 64,000 টাকা। এখন এই 6,400 আর 64,000 যদি যোগ করি তাহলে হচ্ছে আমার হচ্ছে যে 70,400। এইটার নামই হচ্ছে কি ব্যবহার উপযোগী কাঁচামাল। চাইলে তুমি এতটুকু ব্যবহার করতে পারো, এই জন্য লিখলাম আমি ব্যবহার উপযোগী কাঁচামাল। ব্যবহার উপযোগী কাঁচামাল হচ্ছে কত 70,400। এখন এখানে দেখো ফেরত দেয়, যদি ফেরত থাকতো ক্রয় ফেরত তাহলে আমি কি করতাম মাইনাস করে নিতাম, কিন্তু এখান থেকে ক্রয় থেকে মাইনাস করতাম। তোমার ব্যবহার উপযোগী কাঁচামাল আসে, তোমার ব্যবহৃত কাঁচামাল আসে। এখন দেখো সমাপনী কাঁচামাল তোমার কত আছে 7,600 টাকা। তাহলে আমি যদি মাইনাস সমাপনী কাঁচামাল আছে আমার 7,600, এটা বিয়োগ করি তাহলে আমার থাকতেছে হচ্ছে 62,800। এই 70,400 থেকে 7,600 বাদে এইটাই হচ্ছে ব্যবহৃত কাঁচামাল, এটাই হচ্ছে আমাদের ব্যবহৃত কাঁচামাল, অর্থাৎ আমরা প্রত্যক্ষ কাঁচামাল পেয়ে গেলাম। এখন আমার নিতে হবে প্রত্যক্ষ শ্রম। দেখো প্রত্যক্ষ শ্রমিকের মজুরি দেওয়া আছে প্রশ্নে 44,300। এখানে যদি প্রত্যক্ষ না থাকতো তাহলেও আমরা বুঝতাম এটা প্রত্যক্ষ শ্রমিকের মজুরি। এখানে যদি পরোক্ষ দেওয়া থাকতো তাহলে কিন্তু আমার মুখ্য ব্যয় এখন আসতো না। এখানে আমার প্রত্যক্ষ আছে তাহলে আমার এখন আসবে প্রত্যক্ষ শ্রমিকের মজুরি কত আছে 44,300। এখন আমার প্রত্যক্ষ অন্যান্য খরচ আছে কিনা দেখো। প্যাকিং খরচ, প্যাকিং খরচ হচ্ছে প্রোডাক্টটা তৈরি করতে তোমার প্যাকিং করতে হবে, এবার মুখ্য ব্যয়ের মধ্যে আমাদের আসবে। এখানে প্রারম্ভিক আছে সমাপনী আছে। ঠিক আমরা কাঁচামালের কাজটা যেভাবে করেছি প্যাকিং খরচের কাজটা কিন্তু সেভাবে করবো। প্রারম্ভিকের সাথে ক্রয় যোগ করবো, সমাপনীটা বের করবো। তাহলে আমরা দেখি প্রারম্ভিক প্যাকিং খরচ প্রশ্নে দেওয়া আছে কত দেখো, তোমার প্রারম্ভিক প্যাকিং দেওয়া আছে 1,000। এখন নতুন করে আমি কোনো প্যাকিং মাল কিনেছি, হ্যাঁ 3,000 টাকা প্যাকিং মাল কিনেছি, তাহলে প্যাকিং মাল ক্রয় করেছি কত 3,000। এটা যোগ করে হচ্ছে আমার কত টাকা 3,000 টাকা, যোগ করে হচ্ছে আমার 4,000 টাকা। এটা থেকে আমি কি করব, এটা থেকে আমি আমার সমাপনী যেটা, কারণ এটা আমার ব্যবহার করা হয়নি এই জন্য এটা বাদ দিয়ে দিব, মাইনাস সমাপনী প্যাকিং খরচ। সমাপনী প্যাকিং খরচ কত আছে আমার, সমাপনী প্যাকিং খরচ 800 টাকা। দেখো প্রশ্ন 800 টাকা দেওয়া আছে, বাদ দিয়ে আসতেছে আমার 3200 টাকা। এখন আমার এই 62,800, 34,300 এবং 3200, তার মানে আমার প্রত্যক্ষ শ্রম, প্রত্যক্ষ মজুরি এবং প্রত্যক্ষ অন্যান্য খরচ পেয়ে গেছি। এই সবগুলো যোগ করে আসে আমাদের মুখ্য ব্যয়। এখন আমরা লিখব মুখ্য ব্যয়। এই সবগুলো যোগ করে দেখো আমাদের আসে হলো যে 1,03,300, 1,03,000। এটা হচ্ছে আমাদের 1,10,300 আসে আমাদের, 1,10,300। এটাই হচ্ছে আমাদের মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়
তাহলে আমার প্রথম স্টেপটা শেষ হলো মুখ্য ব্যয়। আমরা জানি মুখ্য ব্যয়ের সাথে যদি কারখানা উপরি ব্যয় যোগ করা যায় তাহলে আসে আমার উৎপাদন ব্যয়। এখন তোমাদের সুবিধার্থে আমি মুখ্য ব্যয়টা আমি উপরে নিয়ে যাচ্ছি, পরের ভাগটা তোমাদের সুবিধার্থে আমি মুখ্য ব্যয়ের পরের ভাগটা উপরে নিয়ে যাচ্ছি। মুখ্য ব্যয় আমাদের কত এসেছে? 1,10,300। চলো আমরা তাহলে এখানে লিখে ফেলি মুখ্য ব্যয়টা 1,10,300। মুখ্য ব্যয় 1,10,300। এটার সাথে আমার কি যোগ করতে হবে? কারখানা উপব্যয় যোগ কারখানার উপরি ব্যয়। আমরা জানি উপরি ব্যয় 3 প্রকার, আর উপরি ব্যয় শব্দ অর্থটা কি? পরোক্ষ খরচ। এখন পরোক্ষ খরচ মানে কি? আমার প্রোডাক্টের সাথে ডাইরেক্টলি যে খরচগুলো যুক্ত নয়। আর আমার কারখানার উপরি ব্যয়গুলো খুঁজতে হবে। দেখো কারখানা খরচ দেওয়া আছে কত? 8,600 টাকা। তাহলে আমি এখন লিখি কারখানা খরচ। যেহেতু এই জিনিসটা আমার থার্ড কলামে আছে এবং এটার সাথে যোগ করতে হবে, এই জন্য আমি ফার্স্ট কলাম ইউজ না করে সেকেন্ড কলাম ইউজ করব। 8,600। তারপর কি আছে? যন্ত্রপাতির অবচয়। আমরা দেখো যন্ত্রপাতি আমার কারখানায় থাকে, এই জন্য এটা এখানে আসবে। যন্ত্রপাতির অবচয় কত আছে? যন্ত্রপাতির অবচয় 2,500। 4,400 আছে যন্ত্রপাতির অবচয়, 4,400। এরপরে কি আছে দেখো? কারখানা দালানের মেরামত। কারখানা দালানের যেহেতু মেরামত বলেছে এই জন্য এটা এখানে আসবে, কারখানার উপর ব্যয়টা আসবে। কারখানা দালানের মেরামত, এগুলি দেখো কারখানা দালানের মেরামত আমার কিন্তু পণ্যের ডাইরেক্ট কস্টের সাথে যুক্ত না, কোনটা তৈরি করতে সরাসরি লাগে না, কিন্তু ইনডাইরেক্টলি কস্টগুলো কিন্তু প্রয়োজন। কারখানা দালান হচ্ছে 2,200। এখন আমাদের যদি এই সবগুলো যোগ করি তাহলে আসে আমাদের সবগুলো যোগ করে আসে আমাদের হচ্ছে যে 15,200 টাকা। 15,200। এখন এই 15,200 সাথে 1,10,300 যদি যোগ করি তাহলে আসে আমাদের 0,055 1,25,500। এটার নামটা কি? এটার নাম হচ্ছে আমাদের উৎপাদন ব্যয়। কারণ আমরা আগে শিখেছিলাম মুখ্য ব্যয়ের সাথে যদি কারখানা উপরি ব্যয় যোগ করা হয় তাহলে আসে আমার উৎপাদন ব্যয়। এখন এখানে আমার অঙ্কটা শেষ হবে না, কারণ আমার দেখো প্রশ্নে বলা আছে চলতি কার্যের প্রারম্ভিক মজুত এবং সমাপনী মজুত। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে ম্যাডাম চলতি কার্যটা কি? ধরো তুমি একটা ফাস্ট ফুডের দোকানে খেতে গেলে, তখন দেখবে কি কিছু কিছু পণ্য দেখবে যে অর্ধেক তৈরি করা আছে, হাফ ডান করা আছে। ধরো তোমার চিকেন ফ্রাইটা প্রিপারেশন অর্ধেক করা আছে, তুমি যখন অর্ডার দাও তখন সেটা সে ভেজে দেয়, তখন তুমি ফিনিশ গুডসটা তুমি তোমার কাছে পাও। এই যে অর্ধেক তৈরি করা পণ্য যেটা, সেটাকে বলা হয় চলতি কার্য বা অর্ধ সম্পূর্ণ পণ্য। দেখো এটা প্রারম্ভিক আছে 12,300 আর সমাপনী আছে 15,000। এখন লক্ষ্য করো তুমি যখন দোকানে যাবে অর্ডার দিবে, প্রথমে দোকানদার তোমাকে কোন পণ্যটা আগে দেবে? যেটা আগে তৈরি করা আছে প্রারম্ভিক, মানে আগের দিন যেটা তৈরি করছে, তাহলে সেইটা আমার উৎপাদনের খরচের সাথে যোগ হবে। আর সমাপনীটা কি করতে হবে? আমার বের করতে হবে। কেন? কারণ ওটা তো তোমার থেকে গেল, ব্যবহার করা হয়নি, এই জন্য। তাহলে আমার এই উৎপাদন ব্যয়ের সাথে আমি কি করব? যোগ দেব চলতি কার্যের প্রারম্ভিক মজুত। কত আছে তোমার? দেখো প্রশ্নে দেওয়া আছে আমাদের চলতি কার্যের 12,300। এই 12,300টা আমার 25,000 এর সাথে যোগ করতে হবে। তাহলে আসতেছে আমাদের 1,37,800। এটা থেকে বাদ দিতে হবে কি? সমাপনীটা। কারণ সমাপনীটা আমি কেন বাদ দেব? কারণ এটা তোমার ব্যবহার করা হচ্ছে না, এই জন্য। চলতি কার্যের সমাপনী মজুদ। চলতি কার্যের সমাপনী মজুদ প্রশ্ন দেওয়া আছে কত? দেওয়া আছে হলো যে 15,000। তাহলে আমি 15,000 এখন কি করব? মাইনাস করে দেব। মাইনাস করে দিলে আমার আসতেছে কত? 1,22,800 আছে। এটাই হচ্ছে আমার উৎপাদিত পণ্যের ব্যয়। এখন দেখো আমার প্রথম ভাগটা হচ্ছে উৎপাদিত পণ্যের ব্যয়, দ্বিতীয় ভাগ হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, তারপরে হচ্ছে বিশদ আয় ব্যয়। আজকে আমি ক্লাসে তোমাদের প্রথম ভাগটা যেটা উৎপাদিত পণ্যের ব্যয় সেটা শিখালাম। এখন তোমাদের
খেয়াল করো অনেক সময় প্রশ্নের একটু চেঞ্জ করে থাকে। যদি প্রশ্নে কখনো দেখো যে চলতি কার্যের প্রারম্ভিক বা সমাপনী কিছুই দেওয়া নাই, তাহলে তোমার তখন এই উৎপাদন ব্যয়টাই হবে উৎপাদিত পণ্যের, অর্থাৎ তোমার এতটুকু করলেই তোমার আনসারটা ক্লিয়ার। আবার যদি কখনো দেখো যে চলতি কার্যের প্রারম্ভিকটা দেওয়া আছে, সমাপনীটা দেওয়া নেই, তখন প্রশ্নটা তো ম্যাডাম কি করবো, প্রারম্ভিকটা দেওয়া আছে তুমি প্রারম্ভিকটা যোগ করে যেটা হবে তখন এখানেই হবে তোমার উৎপাদিত পণ্যের। আবার যদি প্রারম্ভিক না থাকে সমাপনী থাকে মাইনাস করে দেবে, সেটাই হবে তোমার উৎপাদিত পণ্য। অর্থাৎ প্রশ্ন তোমার যেভাবে থাকবে সেভাবেই তুমি করতে পারবে। আরো একটা প্রশ্ন তো অনেক সময় চেঞ্জ দিয়ে থাকে, সেই চেঞ্জটা হচ্ছে আমি এখন তোমাদের দেখা দিচ্ছি। ক্রয় আছে, ক্রয় ফেরত যদি থাকে তাহলে আমি কি করবো, অবশ্যই যেটা কিনেছো কেনার পর যদি ফেরত দেওয়া তোমার বাদ দেওয়া উচিত, সেটা কিন্তু আমি বাদ দিয়ে দিই। আর হচ্ছে যে অন্তর্মুখী বহন খরচ, আমি কি করেছিলাম ক্রয়ের সাথে যোগ করেছিলাম, কারণ এটা অন্তর্মুখী মানে আমার এটা প্রত্যক্ষ খরচ। আর যদি বহির্মুখী থাকে তাহলে কিন্তু আমার মুখ্য ব্যয়তে আসবে না। এই দুটোর মধ্যে প্রশ্নটা তোমাদের কিভাবে চেঞ্জ দিয়ে আসে আমি সেটা বলে দিলাম। আজ এই পর্যন্ত, এটাই থাকবে তোমাদের হোমওয়ার্ক। আল্লাহ।